This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 27 ফেব্রুয়ারি টিএমসির মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত হয়েছে খবর সূত্রের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠকেই রদবদল নিয়ে আলোচনা হবে। জল্পনা চরমে। সরস্বতী পুজোর পরই তৃণমূলে রদবদল হবে জানিয়েছিল টিভি9 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলে রদবদল হবেই। অভিষেকের জমা দেওয়া তালিকাতেই কি শেষ পর্যন্ত শিলমোহর দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কথা বলবো আমাদের প্রতিনিধি চয়নিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চয়নিকা, বিস্তারিত জানাও। দেখো রাজা, প্রথমেই জানিয়ে রাখি যে 27 ফেব্রুয়ারি একটি মেগা সাংগঠনিক বৈঠক তৃণমূল কংগ্রেসের তরফে হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সূত্রের খবর। তবে সেখানে রদবদল নিয়ে যে জল্পনা চলছে, সেই রদবদলেই শিলমোহর দেওয়া হবে। রদবদল কার কার নাম পরিবর্তন হচ্ছে জেলা স্তরে বা শাখা সংগঠনে পরিবর্তন যে হতে চলেছে, সেটা সেদিনকেই চূড়ান্তভাবে প্রকাশ হবে কিনা সেটা এখনো পর্যন্ত সূত্রের খবর সেই দিনই হবে। কিন্তু মূলত যে কারণে 27 ফেব্রুয়ারির দিনটি মেগা সাংগঠনিক বৈঠকের দিন হিসেবে উঠে আসছে তা হলো প্রত্যেক 5 বছর অন্তর ইলেকশন কমিশন দ্বারা স্বীকৃত যে কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো যে চেয়ারপারসন নির্ধারণ করতে হয়, নির্বাচন করতে হয়, এবং সেই দিনটিকে ওই চেয়ারপারসন নির্বাচনের দিন হিসেবেই ধরে এগোনো হচ্ছে। এবং সেই দিন এমএলএ, এমপি, জেলা স্তরের যারা জেলা সভাধিপতি রয়েছেন বা জেলা স্তরের যে নেতৃত্ব রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং সর্বসম্মতিক্রমে চেয়ারপারসন অথবা সভানেত্রী নির্বাচিত হবে। এবং যেহেতু 2024 সালের অগাস্ট মাস থেকেই একটা জল্পনা চলছিল যে তৃণমূল কংগ্রেসে একটা বড় সড়ো রদবদল ঘটতে চলেছে, এবং যে কথা তুমি কিছুক্ষণ আগেই জানালে যে টিভি9 বাংলা, বিশেষত আমার সহকর্মী সৌরভ প্রথম এই খবর জানিয়েছিল যে সরস্বতী পুজোর ঠিক পরটাতেই এই রদবদলের ঘটনা ঘটতে চলেছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যেহেতু এই 27 ফেব্রুয়ারি একটা সাংগঠনিক মেগা বৈঠক হতে চলেছে, সেই দিনকেই রদবদলের বিষয়টিও সামনে আসবে এবং সেক্ষেত্রে রদবদলে কার কার নাম বাদ যাবে, কে কে তালিকায় সংযোজিত হবে, সেই বিষয়গুলো অলরেডি ডিসাইডেড। কিন্তু হ্যাঁ, তোমার আমার সামনে বা জনসমক্ষে হয়তো 27 ফেব্রুয়ারি আসতে চলেছে এরকমই মনে করা হচ্ছে। তার কারণ 5 এবং 6 তারিখ বিজিবিএস রয়েছে, 7 তারিখ ডিনার রয়েছে, ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তৃণমূল কংগ্রেস দলটি, এবং সেই কারণের জন্যই এই 27 ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ চয়নিকা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চয়নিকা ব্যানার্জির সঙ্গে। চয়নিকা জানাচ্ছিলেন এই খবর আমরা ব্রেক করলাম। 27 ফেব্রুয়ারি তৃণমূলের মেগা বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অবশ্যই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন সম্ভবত চেয়ারপারসন নতুন করে আবার বেছে নেওয়া হবে বা নির্বাচন করা হবে। আসছি পরবর্তী খবরে। তিলোত্তমার বাবাকে আক্রমণ করায় কুণাল ঘোষকে নিশানা তাপস পালের স্ত্রী নন্দিনীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তাপস জায়ার। তিনি লিখেছেন, কুণাল বাবু প্লিজ জানুন কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত। আপনার মন্তব্য এত অসংবেদনশীল এবং রূঢ় কেন? দোষী কি একজন, নাকি বাবা মা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন? কুণাল ঘোষকে প্রশ্ন প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রীর। অর্থাৎ নন্দিনী দেবী কোথাও প্রশ্ন তুলছেন কুণাল ঘোষের সংবেদনশীলতা নিয়ে এবং তিনি কখন কোন জায়গায় কি বলছেন তা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা চেষ্টা করছি নন্দিনী পালের সঙ্গে কথা বলার। তাপস পালের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিলোত্তমার পরিবারকে আক্রমণ করা হয়েছে এই অভিযোগ তুলে তিনি কুণাল ঘোষের সমালোচনা করছেন। আপনাদের আরও একবার জানাই, তিলোত্তমার বাবাকে আক্রমণ করায় কুণাল ঘোষকে নিশানা তাপস পালের স্ত্রী নন্দিনীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তাপস জায়ার। তিনি লিখেছেন, কুণাল বাবু প্লিজ জানুন কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত। আপনার মন্তব্য এত অসংবেদনশীল বা রূঢ় কেন? ওটা আমরা ভেরিফাই করি। অ্যাজ পার ইনফরমেশন ওরা একটা লজে ছিল, ওটা আমরা ভেরিফাই করছি। কলকাতা এরিয়ারই লজ আছে, কলকাতা জুরিসডিকশনের। सर आप यहाँ बैठिए।
कोलकाता पुलिस के स्पेशल टास्क फोर्स को एक इनपुट मिला कि उत्तर प्रदेश से आकर एक ग्रुप ऑफ सस्पेक्ट कोलकाता में कुछ क्राइम प्लान कर रहे हैं। अकॉर्डिंगली एसटीएफ की टीम कुछ टेक्निकल एनालिसिस और मैनुअल सोर्स को इंगेज किया और उसके ऊपर सर्विलांस लगाया और उसके तहत पिछले दिन 6:20 पे बैठक खाना रोड से 5 लोगों को इंटरसेप्ट किया। इंटरसेप्ट करने के बाद उन्हें सर्च किया। सर्च के दौरान उनके पोजीशन से एक सेमी ऑटोमेटिक पिस्टल, एक सिंगल शॉटर, 15 राउंड्स ऑफ एम्यूनिशन और एक 26 सेंटीमीटर लंबा नाइफ सीज हुआ, जिसका उनके पास कोई डॉक्यूमेंट या कोई सेटिस्फैक्टरी आंसर नहीं था। इसके बेसिस पर उन 5 लोगों के अगेंस्ट में एसटीएफ पीएस ने स्पेसिफिक केस लॉन्च किया और आज उसको बेंगसौल कोर्ट में पुलिस रिमांड के प्रेयर के साथ में ऑनरेबल कोर्ट के पास में पुटअप किया गया है। सर, इन अपराधियों की क्या ट्रैक रिकॉर्ड है और क्या किस मकसद से वहाँ पर आए थे, कहाँ पे रुके थे यहाँ पर? ये 5 लोग हैं, सभी उत्तर प्रदेश के मऊ, कानपुर, गाजीपुर और बनारस के रहने वाले हैं। वहाँ के लोकल एसपी को हम लोग मेल किए हैं कि ईमेल के द्वारा रिक्वेस्ट भेजा गया है कि इसका क्या प्रीवियस केस रिकॉर्ड है और प्रोफाइल क्या है, वो हम लोगों के साथ शेयर करने के लिए। अभी इनके पास से कोई चूँकि डॉक्यूमेंट या कोई रिकॉर्ड नहीं मिला है, इनका कोई प्रीवियस रिकॉर्ड या क्या प्रोफाइल है डिटेल में वो मिल नहीं पाया। अभी जो भी डिटेल मिला है अभी इनके स्टेटमेंट के बेसिस पे मिला है। मोटिव भी अभी तक कुछ उसने बताया नहीं। इसके लिए आज पुलिस रिमांड में हम लोग इन लोगों को प्रेयर किए। पुलिस रिमांड मिलने के बाद डिटेल इंटरोगेशन करके बाकी चीज़ें आपके साथ शेयर की जाएंगी। एज पर स्टेटमेंट वो उत्तर प्रदेश से ही फायर आर्म्स लाए। कोलकाता एरिया का ही, उसी निकटवर्ती एरिया का ही एक लॉज है, वहाँ ये लोग रुके हुए थे। नाम अभी हम लोग आपको नहीं बता रहे हैं, बाकी चीज़ें आपको वेरिफिकेशन के बाद बताई जाएंगी। স্যার, এর আগে বিহার থেকে আমরা দেখেছি না আপনারা আর্মস কেসে অ্যারেস্ট করেছেন বৈঠকখানা বাজার থেকে, এরাও ইউপি থেকে ছিল। বাইরের রাজ্যের দুষ্কৃতীদের কি অ্যাক্টিভিটি এখানে বাড়ছে? বিশেষ করে আপনি বলছেন যে এরাও কোনো ক্রাইমের মোটিভ দিয়ে এখানে এসেছে। हाँ, इन लोगों के बारे में यही खबर था कि कोई क्राइम ये लोग प्लान कर रहे थे। एग्जैक्टली क्या क्राइम प्लान कर रहे थे वो अभी असर्टेन करना बाकी है। और बाहर से हम लोग की टीम हमेशा ही रेलवे स्टेशन और बाकी सभी जगहों पे अलर्ट रहती है कि इस तरह से बाहर से आने वाले, यहाँ से बाहर जाने वाले कोई, चूँकि कलकत्ता मेट्रोपॉलिटन सिटी है तो इस तरह की एक्टिविटी के ऊपर कलकत्ता पुलिस की जितनी भी यूनिट्स हैं सभी नज़र रखती हैं। कुछ टिकट सबके पास नहीं, बट एक के पास कुछ टिकट वहाँ से मिले हैं, उसका हम लोग वेरीफाई कर रहे हैं। रेलवे टिकट कोलकाता का कांटेक्ट पर्सन अभी असर्टेन नहीं हुआ है, वो सब असर्टेन होगा बाद में, तो फर्दर आपको शेयर करेंगे। बाकी चीज़ें अभी सारी स्पष्ट जानकारी उन्होंने नहीं दी है, वो बाद में आपको बताई जाएगी। 5 जन के আমরা अरेस्ट করেছি। 5 জনের যদি বলেন আমরা নাম अगेन আমরা रिपीट করছি। शिवशंकर यादव फ्रॉम मऊ, राहुल यादव फ्रॉम वाराणसी, आदित्य मौर्य फ्रॉम मऊ, देवांग गुप्ता फ्रॉम कानपुर, रुकेश साहनी फ्रॉम गाजीपुर। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। তো এই যে ফায়ার আর্মসগুলো পাওয়া গেছে, সেই ফায়ার আর্মসগুলো দেখে কিছু বুঝতে পারছেন, মানে এটা কি এগুলো কি বিহারের মুঙ্গের বা অন্য কোনো জায়গা থেকে বানানো, বা এখান থেকে কোনো জায়গা থেকে হ্যান্ডওভার ওরা নিয়েছে বা কাউকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, এরকম কিছু দেখতে পাচ্ছেন? সেমি অটোমেটিক যেটা পিস্টল পাওয়া গেছে ওটা ওর উপরে মেড ইন ইটালি লেখা আছে, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন কি এক্স্যাক্টলি কোথায়কার আর্মস আছে, বাট ওটা এক্স্যাক্টলি যে কান্ট্রি মেড আর্মস আছে ওরকম নেই, ওটা সফিস্টিকেটেড আর্মস আছে। हाँ, যেটা বললাম ওটা
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এমকম, বিটেক, আইটিআই, বিএ, বিএসসি। বিটেক কোথা থেকে করেছে? ওটা ওখানকার লোকাল কলেজ থেকে করেছে, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। এই বিটেকটা করেছে নাম বিটেক যিনি করেছেন নাম রুকেশ সাহনি। এদের 5 জনের মধ্যে রুকেশ সাহনি ইজ দ্য কি পারসন, যেটা এখন অবধি পাওয়া গেছে। এরা কি 5 জনই এসেছিল নাকি আরো কেউ এসেছে, অ্যাবসকন্ড আছে এরকম কিছু? এখন অবধি যে ইনফরমেশন আছে এরা 5 জনই এসেছে। স্যার এখানে তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাশে শিয়ালদা স্টেশন এবং সুরেন্দ্রনাথ কলেজের পাশে, তাহলে এদের আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ওখানটা করছিলটা কি এখনো পর্যন্ত কি আপনারা জানতে পারেন? এই সব জিনিস ভেরিফাই করার জন্য ওদেরকে পুলিশ রিমান্ড আমরা প্রেয়ার করেছি, ওর পাওয়ার পরে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ। ইয়েস, আপনাদেরকে জয়েন্ট সিপি ক্রাইম ব্রিফ করে দিয়েছেন। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনিশনস, অ্যান্ড ওদের এক্স্যাক্ট মোটিভ কী আছে সেটা তদন্ত হচ্ছে। অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিনিশন আছে, নিশ্চয়ই ক্রাইমই মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। সাহেব, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ক্রাইম, কখনো গুলি চালনার কেসে কাউন্সিলরকে লক্ষ্য করে, বা কখনো ছিনতাই বা দেখা গেছে লুট ডাকাতি, সেই ক্ষেত্রেও বাইরের রাজ্যে, ভিন রাজ্যে দুষ্কৃতীদের আনাগোনার বিষয় সম্প্রতিকালে বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, শুধু কলকাতার আশেপাশে অঞ্চলেও। তাহলে এটি কোনোভাবে আটকানো যাচ্ছে না এই ধরনের একটা ঘটনা, যেখানে কোনো রকম ভাবে আমরা দেখলাম কাউন্সিলরকে গুলি চালানোর চেষ্টা হয়েছে? এগুলো আপনারা তো ধরপাকড়ও করছিলেন, কিন্তু কোন জায়গায় সমস্যা হচ্ছে যে কারণে আটকানো যাচ্ছে না? বাইরে থেকে প্রত্যেক স্টেটে, শুধু ওয়েস্ট বেঙ্গলই, প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায়। তার মধ্যে ক্রিমিনাল কারা আছে, ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয়, এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিপি ক্রাইম বললেন দ্যাট গতকাল ওদেরকে ধরা হয়েছে, কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নেই। নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল, অ্যান্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, তো ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানে নেই, আমাদের টিম বাইরে গিয়ে, বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর 2টো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে রেড করে অনেক সিজার, ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বছরের বিগিনিংয়ে। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনের ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। নেই, এটা এইভাবে মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কিভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কিভাবে অ্যাক্ট করছে, কতটা ইনফরমেশন আমরা পাচ্ছি, তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই। কিন্তু শুধু এইটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলেই ক্রিমিনাল আসছে, এটা ঠিক নেই। স্যার, লাস্ট কিছুদিন আগে এই যে কাউন্সিলরের উপর অ্যাটাক হয়েছিল, ওটার কি টোটাল যে গ্যাংটা আছে সেটা কি এখনো পর্যন্ত অ্যারেস্ট, বা মেন যে আই মিন চক্রী, মেন কনস্পিরেটর, মেন লোককে আমরা ধরেছি, আপনাদেরকে হয়তো ব্রিফিংও করা হয়েছিল, অ্যান্ড ওর কেসে হয়তো 1 জন বা 2 জন আরও বাকি আছে যারা ছিল ইনভলভড, অ্যান্ড আমাদের কাছে ডিটেলস আছে, কিন্তু আমরা ওর ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না। কিন্তু ওই কেসে মোর অর লেস আমরা সবাইকে ফিক্সড আপ করতে পেরেছি, অ্যান্ড অনেকজনই ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে। মোটিভ যেটা পাওয়া গেছিল তখন আপনারা জানিয়েছিলেন যে এই জমি জমা ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউট হয়েছে, ওইটাই কি মোটিভ? মোটিভ এক্স্যাক্টলি
মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মেন যেটা আছে দ্যাট দে ওয়ার পেড, মানে পেড ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, সেটা তদন্তে এসছে। স্যার এই কেসে একটা জিনিস জিজ্ঞেস করছি, এত আর্মস আসছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কলকাতাতেও এই বৈঠকখানা বাজার থেকে 2.5 মাস আগে উদ্ধার হওয়া, এবং গতকাল আপনারা উদ্ধার করেছেন 5 জনের কাছে 2টো আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি। এই যে আর্মস গুলো আসছে, বিভিন্ন লজেও তারা থাকছে, যে কোনো দিন তো একটা বিপদ ঘটতে পারে, মানে এইগুলোকে আটকানোর কি কোনো আলাদাভাবে কোনো ব্যবস্থা আপনারা ভাবছেন? এটা ডিটেলস মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা মুশকিল হবে এই প্ল্যাটফর্মে, বাট ইয়েস অলমোস্ট এভরিডে এইগুলোর রিভিউ করা হয়, অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে, হোটেলস, লজেস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে অ্যান্ড ওদের উপর কিভাবে সার্ভেলেন্স রাখা হবে, এইগুলো ডিটেলস আলোচনা করা হয় অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেটা বললেন যে এদের কাছ থেকে ডকুমেন্টস কিছু পাওয়া যায়নি, বাট এরা কলকাতা সারাউন্ডিং এরিয়ার একটা লজে স্টে করেছিল লাস্ট 2 ডেজ, তাহলে সেখানে তো স্টে করতে গেলে তো কিছু ডকুমেন্টস শো করে তবে। হ্যাঁ, ইয়েস, ডেফিনেটলি দ্যাট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। Mumbai police team came here for investigation Saif Ali Khan case. Did they ask for any help from Kolkata police? Because we were told from the Mumbai police that ওরা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল দ্যাট ওরা একটা কেস তদন্ত করতে এসছে, কিন্তু বাকি ডিটেলস ওরা শেয়ার করে, যেহেতু কেস ওদের আছে, ওরা ওদের ইনভেস্টিগেশন হিসাবে ওটা দেখছে, কিন্তু ইয়েস when they came ওরা ইনফরমেশন দিয়েছিল আমাদের। থ্যাংক ইউ। পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সিবিআই আদালতের। বেসরকারি হাসপাতালের খরচ দিতে হবে পার্থবাবুকেই, সুরক্ষার দায়িত্ব দেবে কলকাতা পুলিশ, নির্দেশ আদালতের। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেয় এসএসকেএম, তারপরই পার্থকে বেসরকারি হাসপাতালে সরানোর নির্দেশ আদালতের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, দিন কয়েক আগেই বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আবেদন করেছিলেন যে তিনি তার হৃদরোগে আক্রান্ত হয়েছে, এসএসকেএম হাসপাতালে ভর্তি এবং তাকে চিকিৎসার প্রয়োজনে বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল, যেখানে হৃদরোগের ভালো চিকিৎসা এবং পার্থ চট্টোপাধ্যায় অতীতে চিকিৎসা করেছেন, সেখানে তিনি স্থানান্তরিত হতে চান। সেই মর্মে এসএসকেএম হাসপাতাল থেকে আজকে মেডিকেল রিপোর্ট জমা পড়ে এবং মেডিকেল রিপোর্ট জমা পড়ার পর বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন এবং সেই চিকিৎসার যত খরচ সেটা পার্থ চট্টোপাধ্যায়কে বহন করতে হবে সেটাও নির্দেশ দিয়েছেন। এবং সর্বোপরি উল্লেখ্য, বিচারক মন্তব্য করেছেন যে ওই রিপোর্টে, অর্থাৎ এসএসকেএম এর রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার উন্নতি সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। তার সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় যেহেতু আবেদন জানিয়েছেন বেসরকারি হাসপাতালে স্থানান্তর হওয়ার, তাই তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের ঝুঁকিটাও তার একেবারেই ব্যক্তিগত। এবং এই মর্মে আরো নির্দেশ দিয়েছেন যে তাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসা হবে তার বাইরে সমস্ত চিকিৎসার দায়িত্ব পর্যবেক্ষণ করবে পুলিশ, এবং সেই মর্মে কলকাতা পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। এই নিয়েই কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে। সৌরভ, এ নিয়ে তোমার কাছে যা তথ্য আছে তুমি দর্শককে জানাও। রাজা, দেখো, এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায় অন্য কোথাও যেতে পারেন, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন। এর আগে আমরা দেখেছি সুজয় কৃষ্ণ ভদ্র, তিনিও এসএসকেএম হাসপাতালে থাকতে চাননি, আর তিনি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে চেয়েছেন। এখন পার্থ চট্টোপাধ্যায়ও একই পথের প্রতীক হলেন। ঠিক উলট পুরাণ, গত বছর আমরা যা দেখেছি তার অন্য ঘটনা, এসএসকেএম এ কেউ থাকতে চাইছেন না। এসএসকেএম এর কর্তৃপক্ষের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় যে অবস্থায় এসেছিলেন তাকে ভর্তি করানোর প্রয়োজন ছিল, তার এখন যে শারীরিক সমস্যাগুলো সেগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছেন। এরপরও তাকে আরো কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা করানো যেত, কিন্তু তিনি এখানে থাকতে চাইছেন না। তার একটা বড় কারণ, তিনি আইসিইউ এ রয়েছেন, আর আইসিইউ এ থাকাকালীন তার অ্যাটেন্ডেন্ট দরকার, কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষ আলাদা করে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কোনো অ্যাটেন্ডেন্ট দিতে রাজি নন। আবার পার্থ চট্টোপাধ্যায় নিজের খরচে কোনো অ্যাটেন্ডেন্ট রাখবেন সেটাতেও এসএসকেএম কর্তৃপক্ষ রাজি নন। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্ষেত্রে তিনি আরেকটু কমফোর্ট জোনে থাকতে চান, সেই কমফোর্টটা বেসরকারি হাসপাতালে পাবেন এমনটাই তিনি মনে করছেন। সেই জায়গা থেকে এসএসকেএম কর্তৃপক্ষের বক্তব্য যে বিগত বছরে যা হয়েছে, নতুন বছরে তাদের রেজলিউশন হলো তারা আর তার পুনরাবৃত্তি ঘটবে না। তার কারণ এর ফলে এসএসকেএম এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারা যেমন চিকিৎসা পরিষেবা প্রদানে দায়বদ্ধ, সেই জায়গা থেকে তারা চিকিৎসা দেবেন, কিন্তু যদি রোগী নিজে চলে যেতে চান তাহলে তারা তাকে ধরেও রাখবেন না।
এটাই এখন এই বছরে এসএসকেএম এর অবস্থান, এবং সেই মতোই আদালতের নির্দেশ মতো এখন আমরা যেটা জানতে পারছি এসএসকেএম কর্তৃপক্ষের কাছে, যে আদালতের নির্দেশ যদি তাদের কাছে আসে তাহলে তারাও কিন্তু পত্রপাঠ এসএসকেএম থেকে পার্থ চট্টোপাধ্যায় যাতে যান সেই ব্যবস্থা করে দেবেন। অনেক ধন্যবাদ সৌরভ দত্ত। আমরা শুনে নেব এই নিয়ে মোহাম্মদ সেলিম এবং সজল ঘোষ কি বলেছেন। ওরা সবাই জানে যে মমতা ব্যানার্জি হাসপাতালে বড় বড় গেট করে দিয়েছেন, তারপরে সুপার স্পেশালিটি হসপিটালের নাম দিয়ে সব বাড়ি করেছেন সিন্ডিকেট রাজ দিয়ে, কিন্তু সেখানে চিকিৎসা হয় না। আর তারপরে স্বাস্থ্য অবস্থার বেহাল আছে, নিয়োগে দুর্নীতি আছে, সরঞ্জাম সব জালি, স্যালাইন পর্যন্ত দেওয়া হচ্ছে ভেজাল, ওষুধ দেওয়া হচ্ছে বিষাক্ত। সেজন্য এরা নিজের প্রাণ বাঁচাতে বেসরকারি জায়গায় যাচ্ছে। আর বেআইনি টাকা আছে এদের কাছে, সব মানুষ তো যেতে পারে না। মুখ্যমন্ত্রীর এই যে স্বাদের সুপার স্পেশালিটি হসপিটাল, এসএসকেএম, পিজি, সেগুলোও এখন ভালো লাগছে না। তার উডবার্ন ওয়ার্ড, সেগুলোও এখন ভালো লাগছে না। প্রাইভেট হসপিটালের 5 তারা সুযোগ সুবিধে যতক্ষণ না তারা পাচ্ছে, বাড়ির লোকের সঙ্গে দেখা, অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে, এগুলো সব সুযোগ সুবিধাগুলো আসলে তাদের চাই। অসুস্থতার নামে নাটক করছে, এটা বাংলার মানুষ জানে। মুশকিল হচ্ছে এদের যদি কোনো দুরারোগ্য ব্যাধিও ঘটে, ভগবান না করুক, তাহলেও মানুষ বলবে এটা মিথ্যা কথা বলছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার চেয়ে রোজই পথে নামছে এসএফআই। কাল আমরা দেখেছিলাম বিকাশ ভবন অভিযান। এই মুহূর্তে টিভি9 বাংলা স্ক্রিনে যে ছবি দেখছেন, এটা পূর্ব বর্ধমানের ছবি। পূর্ব বর্ধমানের ডিএম অফিস ঘেরাও করে আজকে এসএফআই। শিক্ষাক্ষেত্রে 5 দফা দাবি নিয়ে এসএফআই এর পূর্ব বর্ধমানের ডিএম অফিস ঘেরাও অভিযান। সেই অভিযান ঘিরে আজও ধুন্ধুমার।